ওয়েলকাম টু সানসার ক্লাসেস। আমি সানসার। আজকে তোদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আমরা ডিসকাস করব সেট জেব রুল বা জেড সেব রুল নিয়ে। আমি এর আগেও অনেকগুলি ভিডিও বানিয়ে রেখেছি, যেমন SN1, SN2, E1, E2, স্টেবিলিটি অফ অ্যালকিন, এবং কিছু ভিডিও বানিয়ে রেখেছি অ্যারোমেটিক কম্পাউন্ডের ওপর। যদি তোর মনে হয় ভিডিওগুলি দেখা দরকার, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, যেটা তোর রিকোয়ারমেন্ট তুই সেই ভিডিওগুলো ক্লিক করে দেখতে পারিস। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো একটু লাইক করিস, শেয়ার করিস তোর বন্ধু বান্ধবীর সাথে, যাদের সত্যিকারের ভিডিওটা দরকার, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করিস। তোর কাছে একটা সাবস্ক্রিপশন ফ্রি হতে পারে, বাট আমার কাছে একটা সাবস্ক্রিপশন মানে অনেক, কারণ তোর মতো একটা সাবস্ক্রাইবার আমার কাছে মোটিভেশন দেয় দ্বিতীয় ভিডিও বানানোর জন্য। আর যখনই আমরা পড়াশোনা শুরু করব, তখনই একটা খাতা আর পেন নিয়ে বসে যাবি এবং সেটা নোট ডাউন করতে থাকবি। যে জায়গাতে মনে হচ্ছে অসুবিধে রয়েছে বা তোর কোনো ডাউটস হচ্ছে, তুই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস। আমি 1 ঘন্টার মধ্যে চেষ্টা করব তোর ওই কমেন্টের আনসার করার জন্য। তাহলে আজকে শুরু করব সেট জেব রুল বা জেড সেব রুল নিয়ে। প্রথমে একটা কথা বলে রাখি, আমি খুবই বেসিক কনসেপ্টগুলো প্রথমে ক্লিয়ার করার চেষ্টা করি, এবং বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পর অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন্স কীভাবে সলভ করতে হয়, তার জন্য যে থিওরিক্যাল নলেজ দরকার, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমি ডিসকাস করি। তাই জন্য ভিডিওটা একটু হয়তো লেন্দি হবে। যদি তোর মনে হয় ফাস্ট ফরওয়ার্ড করে দেখা, তুই দেখতে পারিস। তবে আমি বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য, কারণ লাস্ট পর্যন্ত যদি তুই ভিডিওটা দেখিস, আমি 100% শিওর তুই তো সেমিস্টারে এক্সাম তো কমপ্লিট করতে পারবি, ভালো রেজাল্ট করতে পারবি। তার সাথে সাথে যদি তুই এন্ট্রান্স এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিস, আমি ম্যাক্সিমাম টাইম বলে থাকি যে এন্ট্রান্স এক্সামগুলো হচ্ছে এলিমিনেশন টেস্ট, যেখানে কিন্তু তোর ট্যালেন্ট ডিটারমাইন করা হয় কিছু স্টুডেন্টকে এলিমিনেট করে। যেমন প্রতি বছর নিট পরীক্ষাতে 10 লক্ষ পরীক্ষার্থী প্রায় পরীক্ষা দেয়, তার মধ্যে সিলেকশন হয় কিন্তু ওই 10 থেকে 20,000। বাকিদেরকে কি করা হয় না, এলিমিনেট করা হয়। তাই জন্য একটু ঠান্ডা মাথায়, একটু ধৈর্য রেখে ভিডিওটা দেখ। যদি ভিডিওটা ভালো না লেগে থাকে, তাহলে তো দেখার দরকার নেই পরবর্তীকালে কোনো ভিডিও। তবে আমি 100% শিওর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোর পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট জেব রুল। এই সেট জেব রুলকে অনেকে জেড সেব রুলও বলে থাকে। এবার এই সেট জেব রুল বা জেড সেব রুল যেটা বলছি, এর পেছনে ব্যাকগ্রাউন্ডে কি কনসেপ্ট রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট জানা। অ্যাকচুয়ালি যখন আমরা হ্যালো অ্যালকেন যেগুলো আমরা পড়েছি, সেই হ্যালো অ্যালকেন থেকে যখন এলিমিনেশন রিয়াকশন হয়, সেখান থেকে যে অ্যালকিন তৈরি হয়, সেই অ্যালকিনের ক্ষেত্রে কোনটা স্টেবল হবে বা কোনটা মেজর প্রোডাক্ট হবে, কোনটা আনস্টেবল হবে বা কনস্টেবল হবে, বা কোনটা মাইনর প্রোডাক্ট হবে, এই বিষয় নিয়ে আমাদের কিন্তু দ্বন্দ্ব প্রায় লেগেই থাকে। আমি একটা এক্সাম্পল দিয়ে যদি দেখিয়ে দিই, তোর সেই দ্বন্দ্বটা আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। দেখ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধর এরকম একটা হ্যালো অ্যালকেন্স আছে, CH3, CH2, দেন CH, Br মানে ব্রোমি, দেন CH3। ঠিক আছে? এবার এই CH3 কে আমি এইভাবেও লিখতে পারি, CH2H। আবার এই CH2 তে আমি এভাবেও লিখতে পারি, CH। এবার যদি এখানে আমি একটা বেস দিই, এবার সেখানে কি হবে না, এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশন সেটা U1 হতে পারে বা E2 হতে পারে। ধর সাপোজ এটা একটা এলিমিনেশন রিঅ্যাকশন এখানে হচ্ছে, যাই হোক না কেন, ধর এটা একটা এলিমিনেশন রিঅ্যাকশন। এবার এই এলিমিনেশন রিঅ্যাকশন যখন আমি করাবো, তখন কি তৈরি হবে না, অ্যালকিন তৈরি হবে। এবার এখানে একটা মজাদার কথা আছে। কি মজাদার কথা? না, যদি এলিমিনেশন হয়, আমার তো দুটো সাবস্টিটিউয়েন্ট বেরোবে। তোর এর ব্রোমিনের পার্সপেক্টিভে যদি ধরি, তাহলে এটা আলফা, এটা বিটা। এলিমিনেশন মানে কি, বিটা কার্বন থেকে এলিমিনেশন হয়, আলফা এখন বিটা থেকে। তাহলে বিটা, এটাও বিটা, আবার এটাও বিটা। তাহলে এখানে দুই ধরনের এলিমিনেশনের প্রোডাক্ট তৈরি হতে পারে। মানে কিরকম? আমি বলছি এখান থেকে এলিমিনেশন হবে রিয়াকশন, এবং সেখান থেকে তৈরি হবে অ্যালকিন। সেখান থেকে কি তৈরি হবে? অ্যালকিন। কিন্তু কি কি ধরনের অ্যালকিন তৈরি হতে পারে সেটা খুব ইম্পর্টেন্ট একটা দেখা। কি কি হতে পারে? যেমন ধর, এই যে আলফা কার্বন আছে, এই আলফা কার্বনের ব্রোমিন তো বেরোবেই, তার সাথে পাশের কার্বন থেকে, পাশের বিটা কার্বন থেকে একটি হাইড্রোজেন বেরোবে। এবার সেটা কোন হাইড্রোজেন বেরোবে? আমার তো এটাও বিটা হাইড্রোজেন, পাশের যে কার্বনটা রয়েছে তার সাথে যে লেগে আছে হাইড্রোজেন, আবার এটাও বিটা হাইড্রোজেন। তাহলে কোনটা বেরোবে? দেখ, এক্ষেত্রে এই হাইড্রোজেনও বেরোতে পারে, দিয়ে HBr হয়ে বেরিয়ে যেতে পারে, দেন ডবল বন্ড এখানে ক্রিয়েট হবে। বা এই হাইড্রোজেনও বেরোতে পারে, দেন HBr বেরিয়ে গেলে এখানে ডবল বন্ড ক্রিয়েট হতে পারে। তাহলে দুটো পসিবিলিটি রয়েছে। আমি যদি সেখান থেকে প্রোডাক্ট বানাই, তো সাপোজ প্রথমে এই H আর এই Dr বেরো, তাহলে কি হতে পারে? দেখ, CH3, CH, ডবল বন্ড CH, দেন
CH3, এটা একটা প্রোডাক্ট হতে পারে। আবার এ ধরনের প্রোডাক্ট হতে পারে এইচ আর HBr বেরিয়ে যেতে পারে। তাও কি তৈরি হতে পারে, দেখ CH3, দেন CH2, দেন CH, দেন ডবল বন্ড CH2। দেখ এই দুটোই কিন্তু অ্যালকিন, কারণ কি এই দুটোর মধ্যেই ডবল বন্ড রয়েছে। এবার এইখানে এই যে দুটো অ্যালকিন তৈরি হয়েছে, তাহলে কোনটা স্টেবল হবে, মানে কোনটা মেজর প্রোডাক্ট হবে, এখানেই কিন্তু আসল রয়েছে টুইস্ট। কোনটা হতে পারে রে? দেখ যদি এই অ্যালকিনটা দেখিস, এই অ্যালকিনে এই যে ডবল বন্ডের সাথে লেগে থাকা যে কার্বন, এই দুটো কার্বন ডবল বন্ডের সাথে লেগে আছে, তাহলে এর পাশের কার্বনগুলো হবে আলফা কার্বন। যদি ডবল বন্ডের পার্সপেক্টিভে ধরিস, এটাও আলফা কার্বন। তাহলে এখানে আলফা হাইড্রোজেন কটা আছে? তাহলে এটা যদি আলফা কার্বন হয়, তাহলে এর সাথে লেগে থাকা হাইড্রোজেনগুলো কি আলফা হাইড্রোজেন। তাহলে এটাও যদি আলফা কার্বন হয়, এর সাথে লেগে থাকা হাইড্রোজেন কি আলফা হাইড্রোজেন। তাহলে এখানে টোটাল কতগুলি আলফা হাইড্রোজেন আছে? না টোটাল নাম্বার অফ আলফা হাইড্রোজেন, টোটাল নাম্বার অফ আলফা হাইড্রোজেন কত হবে? কত হবে কাউন্ট করে বল। এখানে 3টে, এখানে 3টে, তাহলে কটা হবে? টোটাল 6টা। তাহলে টোটাল আলফা হাইড্রোজেন কটা আছে? 6টা। ঠিক নিচের তাতে দেখ এই কম্পাউন্ডটাতে, এই কম্পাউন্ডটাতে এইটা ধর ডবল বন্ডের সাথে লেগে থাকা কার্বন, তাহলে এর আলফা কার্বন কোনটা? এটা। তাহলে আলফা কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন কটা? দুটো। তাহলে এখানে আলফা হাইড্রোজেন কতগুলো হবে? না টোটাল নাম্বার অফ আলফা হাইড্রোজেন, টোটাল নাম্বার অফ আলফা হাইড্রোজেন কতগুলো হবে? দুটো। দুটোই তো, কারণ এই আলফা কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন কটা আছে? দুটো আছে। তাহলে এখানে টোটাল নাম্বার অফ আলফা হাইড্রোজেন হবে 2। তাহলে আমরা এর আগের ভিডিওতে যখন আমরা স্টেবিলিটি অফ অ্যালকিন পড়িয়েছিলাম, যদি তোর ভিডিওটা দেখা না হয়ে থাকে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারিস। যদি আমি হাইপার কনজুগেশন যখন দেখেছিলাম, তখন দেখেছিলাম যে যার যত বেশি সাবস্টিটিউয়েন্ট আছে বা যার যত বেশি আলফা হাইড্রোজেন আছে, তার হাইপার কনজুগেটিং স্ট্রাকচার তত বেশি, তার স্টেবিলিটি তত বেশি। তাহলে এটা হবে কি? এটা হবে মোর স্টেবল প্রোডাক্ট। কি হবে? এটা হবে মোর স্টেবল। মোর স্টেবল হবে কারণ আলফা হাইড্রোজেন বেশি মানে কি? হাইপার কনজুগেশন স্ট্রাকচার বেশি। হাইপার কনজুগেশন স্ট্রাকচার মানে ওয়ান কাইন্ড অফ রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে যার যত বেশি হাইপার কনজুগেটিং স্ট্রাকচার, তার তত বেশি স্টেবিলিটি। আবার এই যে কার্বনটা আছে এখানে, মানে এই যে কম্পাউন্ডটা রয়েছে এখানে কি আলফা হাইড্রোজেন কম আছে, তাহলে কি হবে? লেস স্টেবল। তাহলে কি হবে? লেস স্টেবল। তাহলে যদি ঘুরিয়ে নাক দেখানোর মতো, তাহলে এখানে মোস্ট স্টেবল প্রোডাক্ট কোনটা হবে? তাহলে মোস্ট স্টেবল প্রোডাক্ট এটা, লেস স্টেবল প্রোডাক্ট এটা। তাহলে মেজর প্রোডাক্ট কোনটা হবে? তাহলে এটাই হবে মেজর প্রোডাক্ট। এটা কি হবে? মেজর প্রোডাক্ট। আর এটা কি হবে? মাইনর প্রোডাক্ট। তাহলে এই যে এত গল্প বললাম যে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, কি অ্যালকিন তৈরি হচ্ছে, কোনটা স্টেবল হবে, কোনটা আনস্টেবল হবে, কোনটা মেজর হবে, কোনটা মাইনর হবে বললাম। এবার এইখানে আমি সেটজিব রুলটা পড়াতে গিয়ে কেন এই জিনিসটা করলাম? কারণ এখানেই সেটজিব রুলটা কার্যকরী। সেটজিব বলেছেন যে হ্যালো অ্যালকেন থেকে যখন এলিমিনেশন রিয়াকশানে যখন একটা অ্যালকিন তৈরি হয়, সেখানে মোস্ট স্টেবল যে প্রোডাক্টটা হয় সেইটি হচ্ছে সেটজেব প্রোডাক্ট। কি হয়? না এটাই হয় সেটজেব প্রোডাক্ট। এটা কি হয়? না সেটজেব প্রোডাক্ট হয়। তাহলে আমি এখানে লিখে নিই যে এটাই হবে সেটজেব প্রোডাক্ট। এটা হবে সেটজেব প্রোডাক্ট। আর নিচেরটি হবে হফম্যান প্রোডাক্ট, মানে যেটা লেস স্টেবল, এটা হচ্ছে কি না হফম্যান প্রোডাক্ট। তাহলে কি হলো? হফম্যান প্রোডাক্ট। তাহলে সেটজেব রুল কি কি বলেছে? না সেটজেব রুল বলেছে যে ম্যাক্সিমাম সাবস্টিটিউয়েন্ট যে অ্যালকিনের মধ্যে থাকে বা যার মধ্যে আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি আছে, সেটাই হয় মেজর প্রোডাক্ট এবং সেটাই হয় সেটজেব প্রোডাক্ট। এবং লেস স্টেবল মানে যার কাছে আলফা হাইড্রোজেন কম আছে, সেটা হয় হফম্যান প্রোডাক্ট, মানে সেটা হয় মাইনর প্রোডাক্ট। আর কি বলেছে? যে হ্যালো অ্যালকেনস থেকে যখন এলিমিনেশন রিয়াকশন হবে, তখন হাইড্রোজেন সেখান থেকেই বেরোবে যে কার্বনে লেস নাম্বার অফ হাইড্রোজেন রয়েছে। মানে যেমন ধর এখানে কার্বনের কাছে কটা রয়েছিল? দুটো হাইড্রোজেন রয়েছিল, এখানে 3টে হাইড্রোজেন রয়েছে। তাহলে এই এইচ আর এই বিআর বেরোলে যে কম্পাউন্ড তৈরি হয় সেটাই তো মিলন হচ্ছে। তাহলে বলছে যে হ্যালো অ্যালকেনস থেকে এলিমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে যদি অ্যালকিন তৈরি হয়, তাহলে মোস্ট স্টেবল প্রোডাক্টটা সেটাই হবে যেখানে হ্যালো অ্যালকেনসের যে কার্বনে হাইড্রোজেন কম ছিল সেখান থেকে যদি হাইড্রোজেন বেরোয়। এটা থেকেও বলতে পারতো, কিন্তু এখানে তো বেশি হাইড্রোজেন আছে, তাহলে যার কাছে হাইড্রোজেন কম আছে সেই হাইড্রোজেন যদি বেরোয়, তাহলে যে অ্যালকিনটা তৈরি হবে সেটাকে বলা হয় সেটজেব প্রোডাক্ট। ক্লিয়ার? দেন যদি এই বিষয়ে তোর একটা রিটেন নোটসের দরকার হয়, সেটাও কিন্তু তুই পেয়ে যাবি। তাহলে আমাদের সায়েন্সের ক্লাসেসে একটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ রয়েছে, যেখানে গিয়ে তুই লাইক শেয়ার কমেন্ট করলে সেখানে আমি হ্যান্ড রিটেন নোটস, মানে যেটা আমি নিজে বানিয়েছি একদম সিম্পল উপায়ে, সেটা আমি ওখানে প্রোভাইড করে দেবো। তাহলে দেখ, তাহলে সেটজেব রুলটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে সেটজেব রুলে কি বলেছে যে হ্যালো অ্যালকেনস থেকে যদি এলিমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে অ্যালকিন তৈরি হয়,
কোন অ্যালকিনটা স্টেবল হবে না, যে অ্যালকিনে আলফা হাইড্রোজেন বেশি, যে অ্যালকিনে হাইপার কনজুগেটিং স্ট্রাকচার বেশি, বা ঘুরিয়ে নাক দেখানোর মতো যে অ্যালকিনে সাবস্টিটিউয়েন্ট বেশি। কিন্তু হাইড্রোজেন কোত্থেকে বেরোবে না, হাইড্রোজেন বেরোবে সেই কার্বন থেকে, হ্যালো অ্যালকেন্সের যে কার্বনে হাইড্রোজেন কম আছে। কিন্তু দেখ বেশ কিছু কিন্তু এর সাথে কিছু এক্সেপশনও আছে। আর আমরা জানি সবসময় কেমিস্ট্রিতে এক্সেপশন থাকেই। এখানে এক্সেপশনের কিছু আমি সায়েন্টিফিক রিজন এবং মনে রাখার ছোট ছোট স্ট্র্যাটেজি আমি এখানে বলবো, এবং স্পেসিফিক্যালি আমি 4টে কেস এখানে তোকে বলবো, যে 4টে কেস তোর মনে থাকলে অনায়াসে তুই অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন্স বা যেগুলো এন্ট্রান্স এক্সামে আসে বা যেগুলো তো সেমিস্টারে আসতে পারে, এই সবগুলোই কিন্তু আমি এখানে ডিসকাস করব। আমি প্রথম একটা কেস নেব, দেখ ফার্স্ট কেস। আমি ফার্স্ট কেসে বলবো যে ধর এমন একটা রিয়াকশন যেটা কি করে না, মেকানিজমটা কি না, মেকানিজমটা হচ্ছে তো E2। ধর মেকানিজম কি না, মেকানিজম হচ্ছে তোর E2, মেকানিজম হচ্ছে কি না E2, কিন্তু বেসটা কি, বেস ইজ বাল্কি। এরকম একটা কন্ডিশন যদি আসে যে মেকানিজমটা E2 মানে তোর এলিমিনেশন রিয়াকশন, কিন্তু সেখানে যে বেসটা ইউজ করেছি সেটা কি না বাল্কি বেস। বাল্কি বেস মানে কি ভারী, ভারী বেস মানে কি স্ট্রং। দেখ ধর সাপোজ আমি এরকম একটা কম্পাউন্ড নিলাম CH3 CH2 দেন CH, দেন এখানে Br, দেন এখানে CH3। এইখানে যদি তুই একটা বাল্কি বেস যেমন কি টার্ড বিউটক্সাইড, কি না টার্ড বিউটাসাইড, টার্ড বিউটক্সাইড কিরকম দেখতে জানিস কি, মানে তার স্ট্রাকচারটা কিরকম দেখতে, মানে কি এখানে কেমিস্ট্রিতে তো সবই স্ট্রাকচার। টার্ড বিউটক্সাইড মানে তোর এই CH3 সি CH3 CH3 দেন O মাইনাস, এটা হচ্ছে টার্ড বিউটক্সাইড। দেখ যখনই মাইনাস চার্জ আছে মানে কি বেসের কাজ করবে, এবং এই বেসটা এত স্ট্রং কেন না, এটা একটা বাল্কি বেস। বাল্কি বেস কেন, দেখ CH3 টা অ্যালকাইল গ্রুপ, CH3 কি করে না প্লাস আই ইফেক্ট আছে, মানে ঠেলবে মানে দেবে, তো দিয়ে কি অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আরও বাড়বে, তাহলে অক্সিজেনের উপর যদি আরও বাড়ে তাহলে কি হবে, এটা আরও স্ট্রং বেস হবে। তো এটা বাল্কি বেস বা যেটাকে আমি বলতে পারি স্ট্রং বেস। কি বলতে পারি, স্ট্রং বেস। তো এরকম কন্ডিশনে যদি থাকে যেখানে মেকানিজমটা হবে E2 কিন্তু বেসটা কি না, বেসটা হচ্ছে বাল্কি, তখন কি হয় দেখ, তাহলে এখানেও দুটি প্রোডাক্ট তৈরি হতে পারে, এই হাইড্রোজেন বেরোতে পারে নয়তো এই হাইড্রোজেন বেরোতে পারে। তাহলে প্রোডাক্ট কি হতে পারে দেখ, CH3 CH ডবল বন্ড CH দেন CH3, বা আরেকটা প্রোডাক্ট হতে পারে CH3 CH2 দেন CH ডবল বন্ড CH2। এবার এখানে আলফা হাইড্রোজেন কটা আছে, আলফা হাইড্রোজেন আছে 6টা, এখানে আলফা হাইড্রোজেন কটা আছে আগেরটার মতোই, এখানে 2টো। তাহলে এটা কি প্রোডাক্ট, এটা হচ্ছে যে স্টেবল, এটা স্টেবল, এটা লেস স্টেবল, এটাও ক্লিয়ার। তাহলে উপরেরটা কি হবে, উপরেরটা হবে সেট জেপ প্রোডাক্ট, সেটা কি হবে সেট জেপ প্রোডাক্ট, আমি লিখে নিচ্ছি। তাহলে এটা কি, উপরেরটা কি না সেট জেপ প্রোডাক্ট, এটা কি হবে না সেট জেপ প্রোডাক্ট। আর নিচেরটা কি হবে, নিচেরটা কি হবে বলো, আমার লেখার আগে বলো। দেখ নিচেরটা হবে হফম্যান প্রোডাক্ট, নিচেরটা কি হফম্যান প্রোডাক্ট। কিন্তু এখানে কোয়েশ্চেন কি, এখানে কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে এখানে মেজর প্রোডাক্ট কি হবে, সেটজেপটা না হফম্যান প্রোডাক্ট। দেখ নর্মালি যেটা করিয়েছিলাম, নর্মালি কিন্তু মেজর হয় সেটজেপ, মাইনর হয় হফম্যান, কিন্তু এখানে আমি এক্সেপশনগুলো করেছি, ফার্স্ট কেস দিয়েছি, আমি টোটাল 4টে কেস করাবো। এখানে ক্ষেত্রে কি হয় না, এখানে যখনই মেকানিজম E2 কিন্তু বেস যদি বাল্কি হয় তাহলে কিন্তু সেট যে মেজর প্রোডাক্ট হবে না, হবে কি হফম্যান প্রোডাক্টটাই হবে মেজর প্রোডাক্ট। তাহলে যদি আমার মেকানিজম E2 হয় এবং বেসটা যদি বাল্কি হয় তাহলে হফম্যান প্রোডাক্টই হবে মেজর প্রোডাক্ট। সবসময় মনে রাখবি এইগুলোই হচ্ছে এক্সেপশন। 4টে আমি কেস দেখাবো এক্সেপশনে, যেখান থেকে নিট পরীক্ষায় বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে WBJEE বল বা নিট বল, এখানে ভুরি মুড়ি কোয়েশ্চেন আসে, ইভেন নার্সিং এর জন্য আসে। হফম্যান প্রোডাক্ট হবে কি না মেজর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট। তাহলে ফার্স্ট কেস থেকে বুঝতে পারলাম যে আমার যদি মেকানিজম মানে এলিমিনেশন রিয়াকশনের মেকানিজমটা হয় E2 কিন্তু সাথে থাকবে বাল্কি বেস, যেমন টারবিউটোসাইড, সোডিয়াম টারবিউটোসাইড হতে পারে, এই ধরনের টারবিউটোসাইড দিলেই হয়ে যাবে হফম্যান প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট। এবারে আমি সেকেন্ড কেসে যাব। দেখ সেকেন্ড কেস, সেকেন্ড কেসটাও খুব ইম্পর্টেন্ট এবং খুব খুব ইজি। দেখ সেকেন্ড কেস দেওয়ার বলছে যে মেকানিজমটা কি না, মেকানিজমটা হবে তোর E2, কি হবে মেকানিজম ইজ E2, ভালো কথা যেমন আগেও ছিল সবকে E2ই বলবো, মেকানিজম ইজ E2 বাট but gamma carbon is
কোয়াটারনারি। গামা কার্বন ইজ কোয়াটারনারি। এক্ষেত্রে শুধু বেসটা রেখেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমি কম্পাউন্ডটাতেই দেখব। তাহলে গামা কার্বন কোয়াটারনারি মানে কি? তার মানে কম্পাউন্ডের মধ্যে নিশ্চয়ই আলফা বিটা গামা এসব কেসগুলো রয়েছে। তাহলে দেখ একটা কম্পাউন্ড বানাচ্ছি, ধর এই ধর একটা দিলাম সিএইচ, যার মাথায় দিয়েছি বিআর। ঠিক আছে, তাহলে এর পাশে এখানে দিলাম CH3। তাহলে এটা আলফা কার্বন, এর পাশেরটা বিটা কার্বন, এটা বিটা, এর পাশেরটা হবে গামা। এবার এই যে গামা কার্বনটা আছে, এই গামা কার্বনটা হচ্ছে কোয়াটারনারি। দেখ CH3 CH3 এখানে CH3। এই ধরনের কম্পাউন্ড যদি থাকে, সেখানে যদি আমি বেস দিয়ে এলিমিনেশন রিঅ্যাকশন করাই, তাহলে কি কি প্রোডাক্ট হতে পারে? তাহলে এই হাইড্রোজেন বেরোতে পারে বা এই হাইড্রোজেন বেরোতে পারে। তাহলে কি আমার প্রোডাক্টটা হতে পারে? দেখ একটা প্রোডাক্ট হতে পারে এই সি, এখানে CH3 যেমন ছিল, এটা তো কোয়াটারনারি ছিল, CH3 দেন CH ডবল বন্ড CH দেন CH3, এটা একটা হতে পারে। আর এখানে কি হতে পারে? CH3 CH3 এই যে যদি বেরোয়, তাহলে কি হবে? এখানে CH3 CH2 দেন CH দেন ডবল বন্ড CH2। তাহলে এই দুটো কম্পাউন্ড যদি তৈরি হয়, এই দুটো কম্পাউন্ডে দেখতে হবে আলফা হাইড্রোজেন কটা। তাহলে এখানে আলফা হাইড্রোজেন কটা দেয়? এখানে এক তো এটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন। যদি এখানে কোনো হাইড্রোজেন নেই, তাহলে আলফা হাইড্রোজেন নেই, এখানে 3টে আছে, তাহলে আলফা হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 3। এখানে আলফা হাইড্রোজেন কটা হবে? এখানে আলফা হাইড্রোজেন হবে এইটা দিদি ডবল বন্ডের সাথে অ্যাটাচড কার্বন, এটা আলফা, তাহলে আলফা হাইড্রোজেন হবে 2। তাহলে এক্ষেত্রে সেট যে প্রোডাক্ট কোনটা? না, এক্ষেত্রে সেট যে প্রোডাক্ট হবে এটা, এটা হবে সেট যে প্রোডাক্ট। এটা কি না? সেট যে প্রোডাক্ট। আর নিচেরটা কি? হফম্যান প্রোডাক্ট। নিচেরটা কি? অ্যাজ ইউজুয়াল কেমন আমরা পড়েছি, হফম্যান প্রোডাক্ট। কিন্তু এখানে মেজর প্রোডাক্ট কি হবে? না, মেজর প্রোডাক্ট কি হবে সেটাই খুব ইম্পর্টেন্ট। এখানেও কিন্তু মেজর প্রোডাক্ট হবে হফম্যান। আমি যে 4টে কেস দেখাবো, এই 4টে কেসের ক্ষেত্রেই কিন্তু কি হয়, 4টে কেসের ক্ষেত্রেই হফম্যান প্রোডাক্ট হবে মেজর প্রোডাক্ট। জেনারেলি সেট যে প্রোডাক্ট মেজর হয়, কিন্তু যে এক্সেপশনগুলো দেখাচ্ছি, এই এক্সেপশনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন যখন আসে, এইখান থেকেই আসে এবং হুবহু এই ধরনের এক্সাম্পল থেকে কোয়েশ্চেন আসে এবং প্রিভিয়াস ইয়ার্সও কোয়েশ্চেন এসেছে। তাহলে এখানে মেজর প্রোডাক্ট কি হবে? না, হফম্যান প্রোডাক্ট হবে মেজর প্রোডাক্ট। হফম্যান প্রোডাক্টটা কি হবে? না, হফম্যান প্রোডাক্ট হবে তোমার মেজর প্রোডাক্ট। তাহলে ক্লিয়ার? তাহলে দুটো কেস আমি বললাম, এক্ষেত্রেও হফম্যান প্রোডাক্ট হবে কি হবে? মেজর প্রোডাক্ট। তাহলে দুটো কেসেই দেখলাম যে আমার হফম্যান প্রোডাক্ট হচ্ছে মেজর প্রোডাক্ট। এবং দুটো কেস কি কি? এক হচ্ছে কি, যে কম্পাউন্ডটা ফলো করবে E2 মেকানিজম, কিন্তু সেখানে প্রেজেন্ট থাকবে বাল্কি বেস। এবং নেক্সট ক্ষেত্রে দেখলাম মেকানিজম E2, কিন্তু গামা কার্বন যেটা আছে সেটা কোয়াটারনারি। আর এটা দেখতে গিয়ে আমি দেখলাম যে কোনটাকে আলফা কার্বন বলে, কোনটাকে বিটা কার্বন বলে এবং কোনটাকে গামা কার্বন বলে। তাহলে এই দুটো কেস আমি ক্লিয়ার করলাম। এবারে চলে যাব আমি থার্ড কেসে। আর এবার থার্ড কেসে গিয়ে দেখছি, দেখ থার্ড কেস কি হবে? না, ধর মেকানিজম ইজ E2। থার্ড কেসে মেকানিজম E2, সবগুলো E2 ধরেই দেখাচ্ছি। মেকানিজম ইজ E2, বাট লিভিং গ্রুপ ইজ ভেরি পুয়ার। লিভিং গ্রুপ কি হবে? না, পোর হবে। লিভিং গ্রুপ ইজ পোর। তাহলে লিভিং গ্রুপ কি? দ্যাট যেমন যে বলি ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এগুলো কি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এগুলো কি করে? না, তাড়াতাড়ি লিভ করতে পারে, কারণ নিজের কেন্দ্রের দিকে টানার ক্ষমতা বেশি। এবারে ক্লোরিন ব্রোমিন আয়োডিন যেগুলো আছে, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এগুলোতে কি হয় না, ইলেকট্রোনেগেটিভিটি ক্যারেক্টার ক্লোরিনের বেশি, দেন ক্লোরিন দেন ব্রোমিন দেন আয়োডিন। এটা কি? এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার। ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার। তাহলে ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার যদি আমি জানি, তাহলে লিভিং গ্রুপ ক্যাপাসিটি জানতে পারবো ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার, হ্যাঁ কি না? ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার। তাহলে লিভিং গ্রুপ ক্যাপাসিটি কি হবে? দেখ লিভিং গ্রুপ ক্যাপাসিটি সবসময় রাখবি, যে যত বেশি ইলেকট্রোনেগেটিভ, তার লিভিং গ্রুপ ক্যাপাসিটি তত কম। তাহলে ক্লোরিন যদি ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার বেশি হয়, তাহলে তার লিভিং গ্রুপ ক্যাপাসিটি কিন্তু তত কম। তাহলে এক্ষেত্রে লিভিং গ্রুপ ক্যাপাসিটি কার বেশি হবে? আয়োডিন, দেন ব্রোমিন, দেন ক্লোরিন, দেন ফ্লোরিন। তাহলে এটা কি ক্যারেক্টার? না, লিভিং গ্রুপ ক্যাপাসিটি। লিভিং গ্রুপ ক্যাপাসিটি, লিভিং গ্রুপ ক্যাপাসিটি চাই। তো আমি যেটা বললাম যে এর মেকানিজম হবে কি E2, কিন্তু লিভিং গ্রুপ ইজ পুয়ার। যেমন ধরে CH3 CH দেন CH, এখানে দিলাম তোর ফ্লোরিন 1 2 3 4, দেন এখানে CH3। এই যে ফ্লোরিন নিয়েছি, লিভিং গ্রুপ কিন্তু একদমই উইক বা পুয়ার। এখানে যদি বেস দিই, তাহলে E2 মেকানিজম ফলো করবে, মানে কি অ্যালকিন তৈরি করবে।
তাহলে এক্ষেত্রেও কি হবে না এই এইচ আর এই এফ বেরোতে পারে বা এই এইচ বেরোতে পারে। তাহলে কম্পাউন্ড কি হতে পারে দেখ CH3 CH ডবল বন্ড CH3 আবার CH3 CH2 CH ডবল বন্ড CH3। এক্ষেত্রে আলফা হাইড্রোজেন কটা হবে অ্যাজ ইউজুয়াল 6টা। এক্ষেত্রে আলফা হাইড্রোজেন কটা হবে 2টো। দেখ 6টা কেন না এইটা ডবল বন্ড এর সাথে লেগে থাকা কার্বন আলফা, এটাও আলফা এটাও আলফা, তাহলে আলফা হাইড্রোজেন কটা 3টে 6টা। এক্ষেত্রে এইটা ডবল বন্ডের সাথে লেগে থাকা কার্বন, তার পাশের থেকে এটা আলফা, তাহলে কটা 2টো। ঠিক, এবার তাহলে এইখানে হফম্যান আর সেট জেপ কোনটা, তাহলে এটা কি হবে সেট জেপ আর নিচেরটা কি হবে হফম্যান, এটা কি হফম্যান। এবার এক্ষেত্রেও কিন্তু সেই এক্সেপশন কাজে লাগবে, এক্ষেত্রেও কিন্তু কি হবে না মেজর প্রোডাক্ট হবে। কোনটা হবে মেজর প্রোডাক্ট? মেজর প্রোডাক্ট হবে তোর হফম্যান প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট হবে হফম্যান প্রোডাক্ট। আর একটা এক্সাম্পল রয়েছে বা আর একটা কেস আছে খুব ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব ফোর্থ কেস। ফোর্থ কেসে কি দেব না ফোর্থ কেসে সেম জিনিস মেকানিজম তোর E2 ফলো করবে, মেকানিজম ইজ E2, কিন্তু কম্পাউন্ডটা কি হবে কম্পাউন্ড কন্টেইন করবে, কম্পাউন্ড কন্টেইন কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড। কিরকম ব্যাপারটা তো দেখা যায়। কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড এতক্ষণ পর্যন্ত শুধু ক্লোরিন ব্রোমিন ব্রোমিন আয়োডিন এসব নিয়ে বললাম। দেখ ধর এরকম কম্পাউন্ডটা রয়েছে, ধর এরকম কম্পাউন্ডটা রয়েছে, এই একটা এই এখানে এন্ড CH3 এটা একটা কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড। এবার এখানে যদি তুই এটা বেস দিস, ধর সিলভার অক্সাইড দিলি, এটা একটা বেসে কাজ করে। এই বেস দিলে কি হবে না দুটো প্রোডাক্ট হতে পারে, এই এখানে একটা ডবল বন্ড হতে পারে কিংবা এখানে একটা ডবল বন্ড হতে পারে। এবার এই ক্ষেত্রে আলফা হাইড্রোজেন কত হবে দেখ, আলফা হাইড্রোজেন এখানে 3টে, এখানে কটা একটাও নেই 3, এখানে আলফা হাইড্রোজেন কটা এইখানে, এখানে যদি আলফা হাইড্রোজেন আমি কাউন্ট করি এখানে কটা হবে একটা হাইড্রোজেন থাকবে নিশ্চিত। তাহলে এখানে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে আলফা হাইড্রোজেন কটা হবে একটা। তাহলে এক্ষেত্রে সেট যে প্রোডাক্ট হবে এটা সেট যে, আর নিচেরটা কি হবে এটা হফম্যান। এবার এটাও তো এক্সেপশনের মধ্যেই বলেছি। তো ফোর্থ কেসে যদি এরকম কম্পাউন্ড হয় যে মেকানিজম হবে E2, কিন্তু কম্পাউন্ডটাতে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড থাকবে, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড যে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, সেক্ষেত্রেও মেজর প্রোডাক্ট কি হবে না সেক্ষেত্রেও মেজর প্রোডাক্ট হবে কি হবে মেজর প্রোডাক্ট হবে হফম্যান। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো যেই মেন্সে অ্যাডভান্সের জন্য খুব ইম্পর্টেন্ট। জেনারেলি সেমিস্টারে এগুলো আসে না, তাও তোকে আমি করিয়ে রাখছি, কারণ আমি সবসময় চাই যে তুই এলিমিনেশন টেস্টগুলোতে পাস করে যেতে পারিস। তার কারণ আমাদের কাছে একটা গুড র্যাঙ্ক খুব ম্যাটার করে। সেট যে রুল যে ডিসকাশন করলাম, শুধু সেট যে রুল ডিসকাশন করিনি, তার সাথে আমি ডিসকাশন করেছি কোন কোন জায়গাতে এক্সেপশন আছে। অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন সলভ করতে গেলে এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। তাহলে আমি আজকে যা কিছু পড়ালাম সেটা একবার সামারাইজ করে নিই। না সেটজিব রুল হচ্ছে যে যখন একটা হ্যালো অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি হয়, সেক্ষেত্রে দুটো জায়গা থেকেই অ্যালকিন বেরোতে মানে দুটো জায়গা থেকে হাইড্রোজেন এলিমিনেট হতে পারে এবং তৈরি করতে পারে দুই ধরনের অ্যালকিন। সেক্ষেত্রে কোনটা হবে স্টেবল না যেখানে আলফা হাইড্রোজেন বেশি, আলফা হাইড্রোজেন বেশি মানে হাইপার কনজুগেটিং স্ট্রাকচার বেশি। দেখ হাইপার কনজুগেটিং স্ট্রাকচার বেশি, তার তত বেশি সাবস্টিটিউয়েন্ট, তার তত বেশি স্টেবিলিটি। তো সেই স্টেবল প্রোডাক্টটা হবে সেটজেব, আর লেস স্টেবল প্রোডাক্ট হবে হফম্যান। এবং সেট যে বলেছে যে সেখান থেকে হাইড্রোজেন বেরোলে প্রোডাক্টটা হবে স্টেবল কোথায় না যেখানে মানে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে, এখানে হাইড্রোজেন কম ছিল তাই এখান থেকে বেরিয়ে স্টেবল আছে, এখানে হাইড্রোজেন বেশি ছিল সেখান থেকে কিন্তু লেস স্টেবল আছে। এবং তার সাথে সাথে যে আমি এক্সেপশন বললাম, এক্সেপশনগুলো কি কি না এক্সেপশনগুলো হচ্ছে প্রথম কেস যখন মেকানিজমটা E2 মানে এলিমিনেশন রিঅ্যাকশন ফলো করে মানে অ্যালকিন তৈরি করে, কিন্তু বেসটা হবে বাল্কি বেস। সেকেন্ডটা বললাম মেকানিজম ইজ E2, কিন্তু তোর যে গামা কার্বনটা রয়েছে সেটা কোয়াটারনারি কার্বন। থার্ড কেসটা বললাম সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু লিভিং গ্রুপ ক্যাপাসিটিটা আর লিভিং গ্রুপটা যেটা আছে সেটা ভেরি উইক। আর ফোর্থ কেস বললাম যদি কম্পাউন্ডটাতে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড থাকে। ক্লিয়ার? তো দেখ আমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করলাম এই ভিডিওতে। যদি এর পরেও তো কোনো ডাউট থাকে তুই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস। আর আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেটা ফলো করতে ভুলিস না, ফলো কর। আর প্লিজ যদি তোর ভালো লাগে ভিডিওটা, যে তোর মনে হয় যে স্যার এরকম মেহনত করছে, স্যারকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, তার একটা সাবস্ক্রাইব করিস। সত্যি কথা বলতে কি আমার কাছে দামি কোনো ক্যামেরাও নেই, না কোনো মাইক আছে, না এসি আছে। আমি এই নিজের ডিউটির পরে আমি কলেজে চাকরি করি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর,
ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তারপরে এসে আমি ভিডিও বানাই যাতে আমার ছাত্রছাত্রীদের রিভিশন হয়, আমার ছাত্রছাত্রীদের তারা ফ্রিতে এডুকেশন পায়। হ্যাঁ, এরকম ইউটিউবে অনেক চ্যানেল আছে, কিন্তু বাংলা ভাষায় একটু মজা করে পড়ানো আমার খুব ইচ্ছে। কারণ এডুকেশনটা এখনকার দিনে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এখন এডুকেশনে স্টুডেন্ট আর ছাত্রের মধ্যে স্টুডেন্ট আর টিচারের মধ্যে রিলেশনটা একটু অন্যরকম হয়ে গেছে। সো উই আর জাস্ট লাইক এ ফ্রেন্ড অ্যান্ড ইটস এ ফ্যামিলি। তো আমার সানসার ক্লাসেসের চ্যানেলে যারা সাবস্ক্রাইব সবাই আমার ফ্যামিলির মধ্যেই পড়ে। তো যদি মনে হয় যে স্যারের এই মেহনতটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, আমি একদমই সিম্পল সেটআপ নিয়ে ভিডিও বানাই। হয়তো ভিডিওটা ওরকমভাবে তথাকথিতভাবে যে রেপুটেড যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে সেরকম হয়তো প্রফেশনাল নয়, এডিটিং প্রফেশনাল না। আমি নিজে ভিডিও বানাই, নিজে এডিট করি, নিজে আপলোড করি মোবাইলের নেট থেকে। তো যদি মনে হয় তোর অ্যাপ্রিসিয়েট করা দরকার, প্লিজ সাবস্ক্রাইব করিস। আর যদি তোর বন্ধু-বান্ধবের যদি দরকার হয় ভিডিওটা, একটু শেয়ার করে দিস। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউনড উইথ সানসার ক্লাসেস।